আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি শিপন আহমেদ। দীর্ঘদিন ধরে আমি তোমাদের শিক্ষকতা পেশায় নিযুক্ত আছি। প্রায় 12 বছর হয়েছে। তো আমার অনলাইনে এটাই প্রথম ভিডিও। সবাই আমাকে সাপোর্ট করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি 6 to 10 বা সিক্স টু ইন্টার পর্যন্ত ভিডিও দিব। আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমাদের উপকার হবে। তো আজকে তোমাদের দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব আজকে। কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। তোমরা সবাই জানো যে এটা খুব কত গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। তো এখান থেকে কোন ধরনের প্রশ্ন হতে পারে, পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন গুরুত্বপূর্ণ, এসব কিছু আমি তোমাদের বলে দিব। যদি ক্লাসটা করো তাহলে তোমাদের অনেক উপকার হবে। যখন তোমরা নিজেরা পড়তে বসবে তখন অনেক কিছু মাথায় আসবে। এই বাংলা সাবজেক্ট পড়ার সময় তোমাদের মাথায় থাকতে হবে যে কোন ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে, তাহলে দেখবা যে পরীক্ষাতে ভালো মনে থাকে। আর মূল বইটা খুব ভালোভাবে পড়তে হয়, তাহলে নৈর্ব্যক্তিক তারপর প্রশ্নগুলো খুব ভালো পারা যায়। তো চলো বেশি কথা না বলে আমরা ক্লাস শুরু করি। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত লিখেছে। কবি পরিচিতি থেকে প্রশ্ন আসবে। খুব ভালো করে কবি পরিচিতি, মাইকেল মধুসূদন দত্তের কবি পরিচিতি পড়া উচিত। 3 জন কবি পরিচিতি অত্যন্ত ভালোভাবে পড়া উচিত: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত। আরও কিছু কবি আছে কিন্তু ইনাদেরটা বেশি আসে, বিশেষ করে জন্মসাল মৃত্যুসালগুলো ইনাদের 3 জনেরটা বেশি আসে, ঠিক আছে, পরীক্ষাতে। তো চলো কবি পরিচিতি আমরা পড়ি। এখানে মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাগরদাড়ি গ্রামে কে জন্মগ্রহণ করেন বা মধুসূদন দত্তের জন্মস্থান কোথায়, জন্মসাল কবে, এরকম প্রশ্ন হতে পারে। তো ভালোভাবে পড়ে নিও। মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কত সালে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন? 1843 সালে। তখন তার নামের প্রথমে যোগ হয় মাইকেল। তিনি প্রথমে হিন্দু ছিলেন প্রথম জীবনে, এবং তিনি পরবর্তীতে 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তার অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। তার অন্যান্য কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, বোজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন, চতুর্দশপদী কবিতাবলীর লেখক কে। হ্যাঁ, এই চতুর্দশপদী কবিতাবলী কি কাব্য নাকি সাহিত্য নাকি উপন্যাস, এরকম প্রশ্ন হতে পারে। তার নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, এগুলো নাটকের নাম, কিন্তু এগুলো খুব ভালোভাবে পড়বা। এবং প্রহসন হচ্ছে কি, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। তো তোমরা খুব ভালোভাবে এটা পড়ে নিবা। আচ্ছা, 1873 খ্রিস্টাব্দের 29শে জুন 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কবি পরলোক গমন করেন। তো আশা করছি কবি পরিচিতি থেকে প্রশ্ন আসলে তোমরা ভালোভাবে পড়বা। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে খ্রিস্ট ধর্মে কত সালে দীক্ষিত হন। মাইকেল মধুসূদন দত্তর বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য আর চতুর্দশপদী কবিতাবলী। এই কপোতাক্ষ নদও কিন্তু চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে, নিচেই পাবা তোমরা। তো তার সাহিত্যগুলো খুব ভালোভাবে পড়বা, জন্ম মৃত্যু একটু দেখে যেও, তাহলে পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন মিস হবে না। আশা করছি তোমরা ভালোভাবে পড়বা।
আসলে এবার এই কবিতার মানে আমরা একটু পড়ার চেষ্টা করি। অর্থ কি? সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। জোড়ায়ে কান আমি ভ্রান্তির চলনে। আচ্ছা, ভ্রান্তি মানে হচ্ছে ভুল, সতত মানে সব সময়। হে নদ মানে এই কবি আর কি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির কাছে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদ নাম করে একটা নদী আছে। সে যখন বিদেশে ছিল, মানে দেশ ছেড়ে বিদেশ যায়, অন্য ধর্মে দীক্ষিত হয়, তখন তার এই নদীর কথা খুব মনে পড়তো। হ্যাঁ, এবং এই নদীকে নিয়েই এই কবিতা মূলত। তাহলে প্রায় বিদেশে এই একাকী সময় সে কী করতেছে, সব সময় তার এই নদীর কথা মনে পড়ছে। মানে নদী দিয়ে এখানে প্রকৃতি বোঝাচ্ছে বা বাংলাদেশের মায়া বোঝাচ্ছে আর কি এখানে। যাই হোক, জোড়ায়ে কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি বিভিন্ন দেশে গিয়েছে, বিভিন্ন নদী দেখেছে, কিন্তু এই নদীর মতো কোনো প্রাকৃতিক সৌন্দর্য মানে তার কাছে অন্য কোনো কিছু ভালো লাগে নাই, এই নদীতে যত ভালো লাগে তার। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হবে দেখা যতদিনে যবে, প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে, বাড়িরূপ করো তুমি এ মিনতে গাবে। পরীক্ষাতে প্রায় প্রায় আসে এই লাইনটা, কিন্তু প্রজারূপে রাজরূপে এই শব্দের অর্থ কী বোঝাচ্ছে এই দুইটা লাইনে? হ্যাঁ, এখানে বোঝাচ্ছে প্রজা যেমন রাজাকে সামান্য পরিমাণ হলেও কি চাঁদা দেয়, তাই না? তেমনি এই কপোতাক্ষ নদ তার সামান্য পানি হলেও কি সাগরকে কি করে, সাগরে যে পতিত হয় তার সামান্য পানি। এখানে প্রাকৃতিক এই যে নিয়মটা এটা বর্ণনা করা হয়েছে। যাই হোক, তারপর হচ্ছে বঙ্গজনের কানে সখী সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। তাহলে এইটা হচ্ছে কবিতা। এখানে কবি স্মৃতিকাতর অবস্থায় আর কি, বিদেশে থাকা অবস্থায় এই কবিতাটা কি করছে, লিখছে, এবং বিদেশে বসে সে তার দেশের প্রতি মায়া, তার নদীর কথা মনে পড়ছে। হ্যাঁ, এইটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। আশা করছি তোমরা কবিতাটার ভাব অর্থ বুঝতে পেরেছো। চলো আমরা সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেই। একটা কবিতা বা যে কোনো কিছু পড়ার পূর্বে তোমরা এই শব্দার্থ টিকা পড়ে নিবা। তাহলে কি হবে, তাহলে তোমরা কবিতা বা সেই সাহিত্য বা সেই গদ্য বুঝতে খুব সুবিধা হবে তোমাদের জন্য। শব্দার্থ টিকা পড়ি। সতত মানে হচ্ছে সব সময়, বিরল মানে একান্ত নিরিবিলিতে, নিশা মানে রাত্রি, ভ্রান্তি মানে হচ্ছে ভুল, বাড়িরূপ করো প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে। আমি বলছিলাম কবিতা পড়ার সময়, দেখো মিল আছে। চতুর্দশপদী কবিতা, ইংরেজি সনেট বলে এটাকে, বাংলায় চতুর্দশপদী কবিতা। এটা বাংলা ভাষায় প্রথম আসে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, বাংলা ভাষায় প্রথমে এনেছে মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, চতুর্দশপদী কবিতা বলি কাকে বলে? 14 চরণ সমন্বিত ভাব সংহত ও সুনির্দিষ্ট। চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণে স্তবককে অষ্টক বলে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম 8 চরণকে স্তবককে কি বলে? অষ্টক, এবং পরবর্তী 6 চরণের স্তবককে বলে শতক। চতুর্দশপদী কবিতা মানে 14টা লাইন থাকবে। প্রথম 8 লাইনকে ভাবের কি প্রবর্তনা, এবং শেষে হচ্ছে ভাবের পরিণতি। মনে রাখার সিস্টেম কি, কোনো কিছুর পরিণতিতে শেষেই হয়, তাই না? যার কারণে শতকে হচ্ছে ভাবের পরিণতি, আর শুরুতে হচ্ছে কি ভাবের প্রবর্তনা হয়। অষ্টকে মূলত ভাবের প্রবর্তন এবং শতকে ভাবের পরিণতি থাকে। চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তমিল প্রচলিত আছে। কয়েক প্রকার মানে 3 প্রকার অন্তমিল দেখা যায় সাধারণত। যেমন প্রথম 8 চরণে হয়, সাধারণত হয় আর কি কীরকম, ক খ খ ক, ক খ খ ক, এরকম মিল বিন্যাস আছে। শেষ 6 চরণ হচ্ছে ঘ উঙ চ, ঘ উঙ চ। অথবা আর এক রকম হইতে পারে, তো পরীক্ষাতে টিক আসতে পারে, কিন্তু এইখান থেকে কিন্তু জটিল টিক হবে, কারণ এখানে 3টা তো তোমরা ঘুলাই ফেলবা। এটা একটু ভালোভাবে খাতায় লিখবা বারবার, যে চতুর্দশপদী কবিতা কোন ধরনের আর কি আকারে থাকতে পারে। অথবা কি প্রথম 8 চরণে থাকে ক খ খ গ, ক খ খ গ, শেষ 6 চরণ থাকে কি ঘ উঙ চ চ। কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা, এখানে মিলবে না, সেইটা কিন্তু বেশি আসবে। ক খ ক খ, ক খ খ ক, গ ঘ গ, ঘ গ ঘ। এইভাবে কিন্তু এই কবিতাটা সাজানো। কপোতাক্ষ নদ এই যে কবিতাটা, এটা কিন্তু এইভাবে
এটাও একটা সত্যদশপতি কবিতা বলি, কিন্তু এটা মিল বিনাশ হচ্ছে এরকম। তো 3 প্রকার আমরা দেখতে পেলাম। তো 3টা প্রকার একটু ভালোভাবে দেখে নিবা। হ্যাঁ, 3টা প্রকার কীভাবে থাকে আর কপোতাক্ষ নদ কোনভাবে আসে এটাকে দেখে নিবা সুন্দর করে। এখান থেকে একটু জটিল প্রশ্ন হতে পারে পরীক্ষাতে, এখানে অনেকজন টিক ভুল করবে এই টিকটা আসলে। আচ্ছা চলো পরবর্তী দেখি আমরা পাঠ পরিস্থিতি। পাঠ পরিস্থিতি হচ্ছে কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপতি কবিতাবলী থেকে নেওয়া গ্রহীত হয়েছে, আমরা উপরেই পড়েছিলাম তাই না। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে, এই যে কোন দেশে ছিলেন তিনি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনি ফ্রান্সে বসবাস করেন, তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিদুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ ডোরে তাকে বেঁধেছে। কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদে দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি বন্ধুভাবে তাকে তিনি স্নেহ ডরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষও যেন একই প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর নিকট ব্যক্ত করে। দেশমাতৃকার প্রতি আকুণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি, কবিতায় তাই ধরা পড়েছে। যারা প্রবাসে আসো তারা জানো যে বাংলাদেশের প্রতি তাদের কত মায়া কাজ করে। যখন দেশ ছেড়ে মানুষ বাইরে যায় তখন দেশের প্রতি কতটা মায়া এটা ধরা পড়ে, ঠিক আছে। কবি যখন বিলেত যায়, মানে ওই যে সে যায়, কোন দেশে গিয়েছিল বলতো, ফ্রান্সে যখন বসবাস শুরু করে তখন এই জন্মভূমির কথা তার খুব মনে পড়ে, এটাই এখানে ব্যক্ত হয়েছে। তোমরা এইবার কি করতে পারো, গাইড থেকে সৃজনশীল প্রশ্নগুলো ক খ খুব ভালোভাবে পড়ে নিবা, আর কয়েকটা প্রশ্নের গ ঘ সহ পড়বা, তাহলে পরে পুরো কবিতা সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে যাবে। আর প্রতিটা কবিতা এইভাবে পড়তে হয়, পাঠ পরিস্থিতি ভালোভাবে পড়তে হয়। মূল বইতে একটা সৃজনশীল প্রশ্ন থাকে, এটা একবার হলে তোমরা রিডিং পড়বা, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, ঠিক আছে। এটা তোমরা ভালোভাবে পড়ে নিবা এবং 20 মিনিটের মধ্যে 4টা প্রশ্নের উত্তর দিতে পারো কি না এটা একটা চর্চা করে নিবা, ঠিক আছে। তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। তো বন্ধুরা, আশা করছি তোমরা আমার এই ক্লাসটা নিয়ে একটু হলেও উপকার পেয়েছো। তোমরা এইভাবে ভালোভাবে পড়তে থাকো, কিছুদিন পর তোমাদের এক্সাম, আশা করছি তোমরা খুব ভালো করবা এবং তোমাদের জন্য শুভকামনা। আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো থেকে যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেইটা নিয়ে কিছু ভিডিও ছাড়বো, তোমরা প্রতিটা ভিডিও দেখে নিও, তাহলে তোমাদের জন্য উপকার হবে। আর কারো কোনো কবিতায় বা কোনো সাহিত্যে বা কোনো অধ্যায় কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা, আমি সেই অধ্যায়ের ভিডিও দিব, কমেন্ট বক্সে অবশ্যই জানাবো তোমরা। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো।